বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। সেই সাথে দলটি তাদের পুরনো প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পেল। বিকেলে ইসের সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে। এর ফলে দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে দলটি এবার নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরেছে। 2013 সালে জামাতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। এরপর দলটি নানা সময় নতুন নামে রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে আসছে। প্রজ্ঞাপন জারির পর বুধবার সকাল 11টায় জামাতে ইসলামের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। 8,974 কোটি 28 লাখ টাকার 17টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে 3,180 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,563 কোটি 43 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে 230 কোটি 51 লাখ টাকা। মঙ্গলবার একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, 4টি নতুন মেরিন একাডেমিতে সিমুলেটর ও নৌ প্রশিক্ষণ সুবিধা স্থাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা সম্প্রসারণ, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রসারণে 3য় সাবমেরিন কেবল স্থাপন। পুলিশ আগের চেয়ে অনেক মানবিক হয়েছে এবং তাদের মনোবল ও সক্ষমতা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। আগের চেয়ে মব ভায়োলেন্স অনেক কমিয়ে আনা গেছে বলেও দাবি করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও অংশ নেন সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী এবং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভা শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলা রেকর্ড তদন্ত এবং অগ্রগতির বিষয়ে আলোচনা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতীদের কর্মকাণ্ড রোধের ব্যবস্থা গ্রহণ, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। সিদ্ধান্তগুলো তো আমরা সব কিছু এখানে বলা যাবে না। তো আগামী নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক রাখা যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। পুলিশের মনোবল এবং সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে জানিয়ে মব ভায়োলেন্স কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক। পুলিশ তো নিষ্ক্রিয় না, আমি তো আগেই বলছি পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। আগে 2টা বাড়ি দিত, এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়। এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের অবশ্যই বিচার হতে হবে, কিন্তু সেটা হবে আইন অনুযায়ী, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনের বাহিরে গিয়ে কাউকে হেনস্থা করা হবে, অবশ্যই বিএনপি তা সমর্থন করে না। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এইসব কথা বলেন। সরকার যদি গতিশীল না হয় তাহলে মানুষের নিরাপত্তা সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশে আর কোনো ধরনের মব জাস্টিস যেন না হয় সেই আহ্বান জানান রিজভী। 2014, 2018, 2024 এই 3টি নির্বাচন, এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছামতো নির্বাচন। এখানে ভোটের দরকার পড়েনি, এখানে নির্বাচনের কোনো নিয়ম নীতি দরকার পড়েনি। শেখ হাসিনা যাকে চেয়েছে তাকেই নির্বাচনে পাশ করা হয়েছে। এর জন্য দায়ী রকিবুল হুদা, এর জন্য দায়ী হাবিবুল আউয়াল পরে এবং আরেকজন KM হুদা। এরা জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি,
তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে 1 জুলাই। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল 2 জুলাই। আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 1 জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। 3 আসামির মধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুপস্থিত রয়েছেন। গেল 17 জুন তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছেন। এই পলাতক 2 জনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। The prosecution should have no role in the appointment of state counsel for any accused. It is a matter for the judges alone. এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন দাখিল 2 জুলাই। এ মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 394 জন। এটি এবছরের একদিনে সর্বোচ্চ রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা 157, আর এই বিভাগের জেলা বরগুনায় ভর্তি রোগীর সংখ্যা 93। 24 ঘন্টায় দেশের মোট আক্রান্তের 25%ই হয়েছে দক্ষিণের এই জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসে এখন পর্যন্ত 4199 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 34 জন, যাদের মধ্যে 17 জন পুরুষ ও 17 জন নারী। গত মৌসুমে মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা এবং ওষুধের অপ্রতুলতার কারণে ডেঙ্গুর ভয়াবহতার কথা আজও ভুলতে পারেনি নগরবাসী। আর তাই ভরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার পাশাপাশি মশার উপদ্রব আর ডেঙ্গু আতঙ্কে রয়েছে রাজধানীবাসী। নগরবাসী বলছেন, সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় রাজধানীতে দিনকে দিন বেড়েই চলেছে মশার উৎপাত। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। এই চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে এটি দেশের কোনো এক বন জঙ্গলের ঝোপঝাড়। না, দৃশ্যটি রাজধানীর হাতিঝিলের কোলঘেঁষা খাল। নয়নভিনম অপরূপ সৌন্দর্যমণ্ডিত সেই হাতিঝিল খালেই জমাট বাঁধা কচুরিপানায় জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে অসংখ্য কিউলিক্স মশা আর এডিস মশা, এমন অভিযোগ স্থানীয়দের। কিউলিক মশা ও ডেঙ্গু মশা উৎপত্তির স্থানীয় ডেঙ্গু ধরে মশার ওষুধ মারে আনমারে লাভ কি ভাই, এখন তো বর্ষাকাল। নগরবাসীর অভিযোগ, রাজধানীর বিভিন্ন স্থানের খাল, ঝোপঝাড়, বন্ধ ড্রেনে জমে থাকা পানি নিষ্কাশন না হওয়ার ফলে সেখান থেকে জন্ম নিচ্ছে মশা। দিনে 24 ঘন্টায় মশা। আর তাই মশার উৎপাতে অনেককেই আবার দিনের বেলাতেও কয়েল জ্বালিয়ে করতে হচ্ছে দোকানদারি। দিনের বেলা মশা লাগে, থাকা যায় না, বসা যায় না। মশার উপদ্রবে টিকতে না পেরে আবার কেউ কেউ দিনের বেলায় ঘর ছেড়ে রাস্তায় বের হন ভরা দুপুরে। প্রচন্ড মশার অত্যাচারে থাকা মুশকিল। সেই বিকেলের পর থেকেই ঘরে প্রচন্ড মশা। সিটি কর্পোরেশনের যে ব্যবস্থাটা সেটা একদমই নেওয়া হচ্ছে না, খুবই কম ব্যবস্থাপনা আছে। শিক্ষার্থীরা জানান, নগরীর ঘরে বাইরে এখন সবখানেই বিরাজ করছে মশা। মশার কামড়ে তাদের জীবন যেন ত্রাহি ত্রাহি। পড়াশোনা করতে পারি না, মশার কামড়ে অস্থির হয়ে এখন বাসার নিচে চলে আসছি। মশার জন্য আমাদের ইম্পর্টেন্ট এক্সাম থাকে, তো ইম্পর্টেন্ট এক্সাম আমাদের মশার জন্য পা খেয়ে আমাদেরকে শেষই করে দিবে। রাজধানীর অভিজাত এলাকায় মশার ওষুধ ছেটানো হলেও সেটি প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
এই ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, মশা নিধনে কেটে ফেলা হচ্ছে নগরীর ঝোড়ঝাপ কচুরিপানা। শত শত একর কচুরিপানা পরিষ্কার আমরা নিয়মিত করছি। আপনার যদি সচেতন যদি আমরা না হই, আমি যদি খালটাকে আবর্জনা দিয়ে ভর্তি করে ফেলি, আমি যদি খালের মধ্যে সব জিনিসপত্র ফেলি, আমার সুয়ারেজ লাইনের কানেকশন যদি খালের মধ্যে থাকে, তো ইটস ভেরি ডিফিকাল্ট সিটি কর্পোরেশনের পক্ষে যে এটা নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাগরিকদের জরুরি সেবায় জনপ্রতিনিধি ব্যবস্থা চালু হলে কমে আসবে মশার উৎপাত। জনপ্রতিনিধি থাকলে আমাদের সাথে জনগণের যোগাযোগটা আরও একটু বেটার হয়তো হতো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের ডিজিটাল লেনদেনের নতুন দিগন্ত উন্মোচিত হলো। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইস মনসুর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন। গভর্নর বলেন, গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এগুলো সবগুলো চ্যানেল প্লাস আমরা ডিজিটাল ব্যাংক নিয়ে আসছি খুব শীঘ্রই, সেই চ্যানেল সেটাও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে যাবে এবং ছোটো ছোটো বিজনেসকে প্রমোট করবে। তো এই সবগুলো চ্যানেলকে আমরা একসাথে কার্যকর আরও মোর এফেক্টিভ করে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আর্থিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছি, যেটা আরও স্থায়ী হবে। একই সাথে অবশ্যই আমরা অন্যদিকে গুড গভর্নেন্সের চেষ্টা করছি। আপনারা জানেন, ব্যাংকিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে গেছি। ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই অলিম্পিক ডে রানের আয়োজন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। সকালে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রান 2025-এর সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সেনাপ্রধান জানান, খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বছরব্যাপী বিভিন্ন শারীরিক কার্যক্রম করা হবে। এরই মধ্যে বিভাগীয় শহরে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে। তিনি আরও বলেন, সারা দেশে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে শরীরচর্চা অব্যাহত রাখতে হবে। দিন দিন ঢাকায় মাঠের সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে খেলাধুলার জায়গা নেই। এই দেশের আপামর জনসাধারণকে এই ক্রীড়াতে উৎসাহিত করে তোলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে উৎসাহিত করে তোলা, তাহলে আমরা সবাই দেশ জাতি হিসেবে আমরা ভালো থাকবো। ফরিদপুরের শলিথা গ্রামে নেই একটিও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে শিক্ষা থেকে ঝরে পড়ছে শিশুরা, বাধ্য হচ্ছে পড়াশোনা ছেড়ে দিতে। ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন যেন থমকে যাচ্ছে শৈশবেই। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। প্রতিনিধি শফিকুল ইসলাম, জনি রিপোর্ট। দুপুরের প্রখর রোদে কাঁধে বইয়ের ব্যাগ আর চোখে মুখে ক্লান্তি নিয়ে ফিরছে শিশু রাইসা। স্কুল থেকে ফিরতে তাকে হাঁটতে হয় প্রায় 30 মিনিট। প্রতিদিনই এভাবেই কাটে তার শৈশব। আমি অনেক দূরের স্কুলে পড়ি, আমার হেঁটে যেতে অনেক কষ্ট হয়, ঝড় বৃষ্টি হলে আর যেতে পারি না। শুধু রাইসাই নয়, শলিথা গ্রামের বহু শিশু এমন দুর্ভোগের মুখোমুখি। কেউ কেউ হাঁটতে না পেরে স্কুল ছেড়ে দিয়েছে। আর্থিক কষ্ট, পথের দূরত্ব আর নিরাপত্তার অভাবে হারিয়ে ফেলেছে পড়াশোনার পথ। 6 বছর বয়সে আমি বিদ্যালয়ে যেতে পারিনি, বিদ্যালয়ের দূরত্বের কারণে। যাওয়া আসা কষ্ট হইতো, ধরেন মেঘ হইলে বাবা মা যাইতে দিত না। বাপ মা ভাই এত দূরে স্কুল এনে যা তোর দরকার নাই, এনে পড়াশোনা বাদ দিয়ে দেয়। ফরিদপুরের নগরকান্দার শলিথা গ্রামে প্রায় 10,000 মানুষের বাস, কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও নেই সেখানে। দীর্ঘ যুগ ধরে চলা এই সংকট সমাধানে আজও নেই স্থায়ী কোনো উদ্যোগ। তারা দেখা যাচ্ছে মোবাইলে গেম খেলছে, কেউ দেখা যাচ্ছে নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল অতি জরুরি। 2019 সালে সৌদি প্রবাসী মুরাদ মোল্লার সহায়তায় একটি টিন শেডে চালু হয়েছিল অস্থায়ী পাঠদান, তবে অর্থাভাবে তা দীর্ঘস্থায়ী হয়নি। আমরা বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি এবং কিন্তু আমরা সেটার এখন পর্যন্ত কোনো ফল পাইনি। এই দীর্ঘ দুর্ভোগ একদিন জীবন কেড়ে নিয়েছিল দাউদ নামের 4র্থ শ্রেণীর এক শিশুর। দূরের স্কুলে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় তার। ফরিদপুর পর্যন্ত, ঢাকা পর্যন্ত আমরা নিলাম, তারপর আমার ছেলেকে বাঁচাইতে পারলাম না। বিদ্যালয়হীন শলিথা গ্রামের শিশুরা শুধু বই নয়, হারাচ্ছে জীবন গড়ার স্বপ্ন। আজ তাদের চাওয়া শিক্ষা হোক অধিকার, বিলাসিতা নয়। এখনই সময় কার্যকর পদক্ষেপ নেবার। শফিকুল ইসলাম, জনি, মাই টিভি, ফরিদপুর।
ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ছিনতাই ও ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটি দাবি করে, গত কয়েক মাসে ঢাকার 6টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনা আসামি ধরা পড়লেও টাকা ফেরত পাচ্ছেন না তারা। এই কারণে শিকার হওয়া প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়ছে বলে জানান তারা। এছাড়াও দেশে বেশ কিছু অবৈধ ও লাইসেন্সবিহীন মানি চেঞ্জার প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা অবৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এবারে বাণিজ্য সংবাদ। দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ স্থানীয়ভাবে হোস্টকৃত TR4 ক্লাউড প্ল্যাটফর্ম চালু করল এক্সটেনেটেক পিএলসি। এক্সানটেক ক্লাউড নামে প্ল্যাটফর্মটি চালু করেছে রবি আজিয়াটা পিএলসির এই সহযোগী প্রতিষ্ঠান। ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস মিটে এই ঘোষণা দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ক্লাউডটির অবকাঠামো, সক্ষমতা ও জাতীয় গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় এক্সানটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসাইন নোবেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কিছু নাম্বারস বলে দিই, স্ক্রিন দেখা যাচ্ছে না, সমস্যা নেই।